কোশ্চেন বাঞ্চ ডাফ অ্যান্ড ডট ক্লাস 9 2024 পেজ নাম্বার 323 রয়েছে রায়গঞ্জ করোনেশন হাই স্কুল এইচএস। তো এই স্কুলটির যে কোশ্চেন সেটটি রয়েছে তার সিন আনসিন এবং গ্রামার পার্ট এবং সঙ্গে রাইটিং স্কিলেরও সমাধান দিয়ে দেবো এই ভিডিওতে। আর বলে রাখবো আগের যে পেজগুলি রয়েছে তার কোশ্চেন সেটের সমাধান ইতিমধ্যেই আপলোড করা হয়েছে, ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে প্লেলিস্টটি রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারো। তাহলে চলো এখন দেখে নেওয়া যাক। দেখো সেকশন এ তে রয়েছে সিন এবং প্রোজ পার্ট থেকে সিন রয়েছে, টেলস অফ ভোলা গ্র্যান্ডপা থেকে রয়েছে। প্রথমে রয়েছে এমসিকিউ প্রশ্ন, অন সিইং দি টাইগার ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্বড আপ ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে সি এর দাগ এ বেনিয়ান ট্রি। তো বাঘ দেখে ভোলা গ্র্যান্ডপা বট গাছে চড়ে উঠেছিলেন। এরপর রয়েছে দি এজ গ্যাপ বিটুইন ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ইজ ড্যাশ। ভোলা গ্র্যান্ডপা এবং তার স্ত্রীর মধ্যে যে এজ গ্যাপটা ছিল সেটা হচ্ছে অপশন সি 15 বছর, 15 ইয়ার্স হবে। ভোলা গ্র্যান্ডপার বয়স ছিল 95 বছর এবং তার স্ত্রী 80। তাহলে এ দুটো মাইনাস করলে 15 বছর গ্যাপ ছিল, এজ গ্যাপ। এরপরে বিয়ের দাগে রয়েছে ট্রু ফলস লিখতে দেওয়া রয়েছে। প্রথমে রয়েছে দি ইনসিডেন্ট অফ ভোলা গ্র্যান্ডপাস ফেসিং দি টাইগার হ্যাপেন্ড হোয়েন ভোলা গ্র্যান্ডপা ওয়াজ 50 ইয়ার্স ওল্ড। তো ভোলা গ্র্যান্ডপা যখন যে বাঘের মুখোমুখি হয়েছিলেন যখন, তার বয়স তখন ছিল 50 বছর। এটা ফলস হবে কারণ এটা 45 বছর হবে। তো রয়েছে এখানে দেখো, হাফ এ সেঞ্চুরি লেটার ভোলা গ্র্যান্ডপা লেফট আস ফর এভার ওয়ান মর্নিং অ্যাট দি এজ অফ 95 তিনি মারা গিয়েছিলেন এবং বাঘের মুখামুখি যখন হয়েছিলেন তাহলে তার বয়সটা 50 বছর কম ছিল। তাহলে আমরা যদি 95 বিযুক্ত 50 করি তাহলে আমাদের অ্যান্সার হবে, 95 মাইনাস 50, তাহলে হচ্ছে আমাদের 45 অ্যান্সার হবে। তাহলে এখানে 50 দিয়েছে, তাহলে অ্যান্সারটা এটা ফলস হবে, 45 বছর বয়স ছিল। এরপরে ভোলা গ্র্যান্ডপা লস্ট হিজ সেন্সেস ইন ফিয়ার হোয়েন হি রিমেম্বার্ড দি টাইগার অ্যান্ড লুকড অ্যাট ইট। ভোলা গ্র্যান্ডপা লস্ট হিজ সেন্স অর্থাৎ তিনি তার জ্ঞান হারিয়ে ফেলেছিলেন, অর্থাৎ অজ্ঞান হয়ে গিয়েছিলেন, ইন ফিয়ার ভয়ে, হোয়েন হি রিমাইন্ডেড যখন তিনি মনে করেছিলেন, দি টাইগার বাঘটিকে বা বাঘটির কথা যখন মনে পড়েছিল, অ্যান্ড লুকড অ্যাট ইট এবং এটির দিকে তাকিয়েছিলেন। তো আমাদের দেখো এখানে রয়েছে কি, ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট লস্ট হিজ সেন্সেস ইন ফিয়ার, প্রায় অজ্ঞান হয়ে গিয়েছিলেন, কিন্তু এখানে দিয়েছে তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন। তো সেক্ষেত্রে তাহলে আমাদের অ্যান্সারটা হবে ফলস হবে। তো তিনি ভয়ে অজ্ঞান হয়ে যাননি, প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছিলেন, তো কিন্তু এখানে দিয়েছে অজ্ঞান হয়ে গিয়েছিলেন, অর্থাৎ জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। এরপরে সি এর দাগে রয়েছে অ্যান্সার দি ফলোইং কোশ্চেন রয়েছে, হোয়াই ওয়াজ নট দি টাইগার এবল টু অ্যাটাক ভোলা গ্র্যান্ডপা দি নেক্সট মর্নিং। পরের দিন সকালবেলা ভোলা গ্র্যান্ডপাকে ওই বাঘটা আক্রমণ করতে পারেনি কেন? তো অ্যান্সারটা দেখো লিখে দিয়েছি, দি টাইগার ওয়াজ নট এবল টু অ্যাটাক ভোলা গ্র্যান্ডপা ইন দি নেক্সট মর্নিং বিকজ হোয়েন হি ওয়াকড পাস্ট দি টাইগার ইট ওয়াজ প্রবাবলি স্লিপিং। তো যখন ভোলা গ্র্যান্ডপা সকালবেলা তাকে পাশ কাটিয়ে গিয়েছিল অর্থাৎ বাঘটিকে, তখন বাঘটা সম্ভবত ঘুমাচ্ছিল। অ্যান্ড হোয়েন ভোলা গ্র্যান্ডপা রিমেম্বার্ড অ্যান্ড লুকড অ্যাট ইট, ইট ওয়াজ স্ট্রেচিং ইটস লাইমস অ্যান্ড ওয়েনিং। তো বলছে ভোলা গ্র্যান্ডপা যখন মনে করলেন বাঘটির কথা এবং এটির দিকে দেখলেন, তখন দেখলেন কি না, সেটা তার গা ভাঙছে এবং হাই তুলছে, এটা তিনি দেখেছিলেন। তাহলে ভোলা গ্র্যান্ডপা যখন পাশ কাটিয়ে গিয়েছিলেন সেটা হয়তো সম্ভবত ঘুমাচ্ছিল, তাই জন্যই অ্যাটাক করতে পারেনি। এরপরে দুইয়ের দাগে পোয়েট্রি পার্ট থেকে সিন রয়েছে এবং রয়েছে অটাম থেকে। এখানে রয়েছে প্রথমে এমসিকিউ প্রশ্ন রয়েছে, দি উইন্ড রেফার্ড টু ইন দি পোয়েম ইজ ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে ডি এর দাগ সাডেন অ্যান্ড স্ট্রং, অর্থাৎ ফিটফুল গাস্ট রয়েছে, তো সেটার মানেটা হচ্ছে সাডেন স্ট্রং উইন্ড। এরপর রয়েছে দি সিজন দি পোয়েট স্পিক্স ইন দি পোয়েম ইজ ড্যাশ। কবি যে সিজনের কথা এখানে বলেছেন সেটা হচ্ছে অপশন এ অটাম। এরপর রয়েছে হোয়াট ডাজ দি চার্পিং অফ দি স্প্যারো মেক দি পোয়েট ইমাজিন। তো স্প্যারো অর্থাৎ চড়াই পাখিদের যে চিৎকার সেটা কবিকে কোন জিনিসটা ইমাজিন করায়, কল্পনা করায়? অ্যান্সারটা লিখে দিয়েছি দেখো, দি চার্পিং অফ দি স্প্যারো মেক্স দি পোয়েট ইমাজিন দ্যাট দি স্প্রিং ওয়াজ জাস্ট ফ্লিটিং বাই টু লাই উইথ ফ্লাওয়ার্স ইন দি সামার স্ল্যাব। তো যেন স্প্রিং যেন খুনসুটি করে চলে গেল ফ্লাওয়ারদের সঙ্গে, ফুলেদের সঙ্গে বিশ্রাম নেবে বলে গ্রীষ্মের কোলে।
এরপরে একটি আনসিন রয়েছে হ্যামলেট থেকে, রয়েছে শেক্সপিয়ারের একটি বিখ্যাত নাটক হ্যামলেট থেকে। তো চলো এখানে আমরা দেখে নিই প্রথমে আনসিনের মানেটা। হ্যামলেট দি প্রিন্স অফ ডেনমার্ক, হ্যামলেট হচ্ছে ডেনমার্কের রাজকুমার, ওয়াজ ওয়ান্স দি হ্যাপিয়েস্ট ইয়ং ম্যান ইন দি কান্ট্রি, দেশের সব থেকে খুশি রাজকুমার ছিলেন তিনি, ইয়ং ম্যান ছিলেন, যুবক ছিলেন। বাট এ ট্রাবল কেম ইনটু হিজ লাইফ, কিন্তু একটি ট্রাবল বা সমস্যা তার জীবনে এসেছিল। হিজ ফাদার ডায়েড সাডেনলি ইন এ মিস্টেরিয়াস ওয়ে, তার বাবা হঠাৎ করে মারা গিয়েছিল, একটি রহস্যজনকভাবে মারা গিয়েছিল। সো হ্যামলেট বিকেম ভেরি স্যাড অ্যান্ড আপসেট, তাই জন্য হ্যামলেট ভেরি স্যাড, খুব দুঃখিত হয়েছিল এবং মন খারাপ হয়ে গিয়েছিল তার। হ্যামলেট ওয়াজ টোল্ড দ্যাট দি ওল্ড কিং who was wise and good had died from the bite of a snake when he was asleep one afternoon in the garden. তো হ্যামলেট ওয়াজ টোল্ড, হ্যামলেটকে বলা হয়েছিল দ্যাট, যে দি ওল্ড কিং অর্থাৎ পুরানো রাজা, বা এখানে হ্যামলেটের বাবার কথা বলা হচ্ছে, সে হু ওয়াজ ওয়াইস অ্যান্ড গুড, যে বিজ্ঞ ছিল এবং ভালো একজন রাজা ছিল, ভালো মানুষ ছিলেন, হ্যাড ডায়েড মারা গিয়েছিলেন, ফ্রম দি বাইট অফ এ স্নেক একটি সাপের কামড়ে, হোয়েন হি ওয়াজ অ্যাসলিপ যখন তিনি ঘুমিয়েছিলেন, ওয়ান আফটারনুন একদিন বিকেলে, ইন দি গার্ডেন বাগানে। সুন আফটার হিজ ডেথ, অর্থাৎ সুন শীঘ্রই, আফটার হিজ ডেথ তার মৃত্যুর পরে, অর্থাৎ হ্যামলেটের বাবার মৃত্যুর পরেই, ক্লডিয়াস ব্রাদার অফ দি ডেড কিং মৃত রাজার ভাই, অ্যান্ড আঙ্কেল অফ হ্যামলেট এবং হ্যামলেটের কাকু, ম্যারিড দি কুইন কুইনকে বিয়ে করেছিল, অর্থাৎ হ্যামলেটের মাকে বিয়ে করেছিল, অ্যান্ড বিকেম দি কিং এবং রাজা হয়ে গিয়েছিল। হ্যামলেট ডিড নট লাইক হিজ মাদার টু ম্যারি এগেন সো কুইকলি, তো হ্যামলেট পছন্দ করেনি তার মায়ের এত তাড়াতাড়ি বিয়ে করে ফেলাটা। অ্যান্ড দি মোর হি থট অ্যাবাউট দি অ্যাফেয়ার, এবং সে যত এই সম্পর্কটা সম্পর্কে ভাবতে লাগলো, দি স্যাডার হি বিকেম, সে তত বেশি দুঃখ পেল, অর্থাৎ তার মা এবং তার কাকু যে বিয়ে করে ফেলেছিল, এই যে অ্যাফেয়ারটা, এটা নিয়ে সে যত ভাবতে লাগলো, সে তত বেশি দুঃখ পেতে লাগলো। হি ডিড নট লাভ হিজ আঙ্কেল, সে তার কাকুকে ভালোবাসত না, অর্থাৎ ক্লডিয়াসকে ভালোবাসত না, হু ওয়াজ এ ডেভিল, যে একজন শয়তান ছিল, অ্যান্ড ইট ট্রাবলড হিম টু থিঙ্ক, এবং সে এটা ভেবে কষ্ট পাচ্ছিল, দ্যাট হিজ মাদার হ্যাড ম্যারিড, তার মা বিয়ে করেছিল, সাচ এ ম্যান, এরকম একজন মানুষকে, ফর হি লাভড হিজ মাদার, কারণ সে তার মাকে ভালোবাসত, অ্যাজ এ ডিউটিফুল সন শুড, একজন ডিউটিফুল ছেলে তার মাকে যেরকমভাবে ভালোবাসে, সে সেরকমভাবেই তার মাকে ভালোবাসত, এবং তাই জন্যই সে খুশি হতে পারেনি। হ্যামলেট স্লোলি বিগেন টু ওয়ান্ডার, হ্যামলেট ধীরে ধীরে ভাবতে লাগলো, হোয়েদার ক্লডিয়াস হ্যাড কজড হিজ ফাদার টু বি কিল্ড ইন অর্ডার টু বিকাম দি কিং, যে তার কাকু অর্থাৎ ক্লডিয়াস তার বাবাকে প্ল্যান করে মেরে ফেলেছে রাজা হওয়ার জন্য। অ্যান্ড হোয়েদার হিজ মাদার হ্যাড নোন অল অ্যাবাউট ইট, অ্যান্ড এবং হোয়েদার হিজ মাদার তার মা কি জানে এই সমস্ত ব্যাপারগুলি সম্পর্কে, বা এই যে মারা যাওয়ার ব্যাপারটা সম্পর্কে কি সব কিছু সে জানে। অ্যান্ড হিজ থট ড্রোভ হিম টু ম্যাডনেস, এবং এই যে চিন্তাভাবনা এটা তাকে পাগল করে দিয়েছিল। তাহলে আনসিনের মানেটা বলে দিলাম, এবার চলো কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নিই। প্রথমে রয়েছে হ্যামলেট ওয়াজ ক্লডিয়াস ড্যাশ, হ্যামলেট ছিল ক্লডিয়াসের, অ্যান্সারটা হচ্ছে বি এর দাগ নেফিউ, ভাইপো ছিল ক্লডিয়াসের। এরপরে ক্লডিয়াস ওয়াজ ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে সি এর দাগ এ উইকড ম্যান, শয়তান মানুষ একজন। এরপরে ট্রু ফলস রয়েছে এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলা রয়েছে। প্রথমে রয়েছে হ্যামলেটস ফাদার ডায়েড অ্যান আনন্যাচারাল ডেথ, হ্যামলেটের বাবা একটি অপ্রাকৃতিক মৃত্যু হয়েছিল তার হ্যামলেটের বাবার, এটা হচ্ছে ট্রু হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্টটা দেখো এখানে রয়েছে, হিজ ফাদার ডায়েড সাডেনলি ইন এ মিস্টেরিয়াস ওয়ে, এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট হবে। এরপরে দুইয়ের দাগে রয়েছে, ওয়ান্স হ্যামলেট ওয়াজ ওয়ান অফ দি হ্যাপিয়েস্ট ইয়ং মেন অফ ডেনমার্ক, তো একবার হ্যামলেট ছিল ডেনমার্কের যে সব থেকে সুখী যুবকেরা তাদের মধ্যে একজন ছিল। তো এটা আমি ট্রু করলাম, যদিও এখানে সন্দেহ রয়েছে, কারণ এখানে রয়েছে যে ওয়াজ ওয়ান্স দি হ্যাপিয়েস্ট, তো এখানে ওয়ান অফ দি হ্যাপিয়েস্ট দেওয়া রয়েছে, অর্থাৎ অনেক সুখীদের মধ্যে, অনেক সুখী যুবকের মধ্যে হ্যামলেট ছিল। এখানে রয়েছে
ওয়াজ ওয়ান্স দি হ্যাপিয়েস্ট ইয়ং ম্যান, সব থেকে সুখী মানুষ ছিল ইন দি কান্ট্রি, দেশের। তো সেক্ষেত্রে আমি যদি এখানে ট্রু করলাম তো এটাতে একটু সন্দেহ রয়েছে, ফলসও হতে পারে, কিন্তু সাপোর্টিং স্টেটমেন্টটা এটা হবে। তো তোমরা এখানে ট্রু করবে নাকি ফলস করবে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এরপরে সি এর দাগে রয়েছে আনসার দি ফলোয়িং কোশ্চেন, রয়েছে হোয়াট ওয়াজ হ্যামলেট ইনফর্মড অফ হিজ ফাদার্স ডেথ। হ্যামলেটকে কি ইনফর্ম করা হয়েছিল তার বাবার মৃত্যু সম্পর্কে। তা আমরা অ্যান্সারটা শুরু করব এরকমভাবে, হ্যামলেট ওয়াজ ইনফর্মড দ্যাট হিজ ফাদার, এরপরে লিখব এই যে হ্যাড ডায়েড ফ্রম দি বাইট অফ এ স্নেক হোয়েন হি ওয়াজ অ্যাসলিপ ওয়ান আফটারনুন ইন দি গার্ডেন। এতটা পর্যন্ত লিখব। তাহলে এখানে লিখব হ্যামলেট ওয়াজ ইনফর্মড, হ্যামলেটকে ইনফর্ম করা হয়েছিল দ্যাট হিজ ফাদার, যে তার বাবা, হ্যাড ডাইড মারা গিয়েছিল, ফ্রম দি বাইট অফ এ স্নেক একটি সাপের কামড়ে, হোয়েন হি ওয়াজ অ্যাসলিপ যখন সে ঘুমিয়েছিল, ওয়ান আফটারনুন একদিন বিকেল বেলাতে, ইন দি গার্ডেন বাগানে। এরপর রয়েছে হোয়াট ড্রোভ হ্যামলেট টু ম্যাডনেস, কোন জিনিসটা হ্যামলেটকে পাগল করে দিয়েছিল। তো অ্যান্সারটা এখান থেকে লিখে দেবো, এই লাস্ট লাইনটা যা আছে এখানটা লিখে দেবো, হ্যামলেট স্লোলি বিগেন টু ওয়ান্ডার হোয়েদার ক্লডিয়াস হ্যাড কজড হিজ ফাদার টু বি কিল্ড in order to become the king, and whether his mother had known all about it and his thought drove him to madness. তো এতটা পর্যন্ত লিখে দেবো এই হ্যামলেট থেকে এতটা পর্যন্ত। তাহলে হ্যামলেট স্লোলি ভাবতে লাগলো যে হচ্ছে তার কাকু যে ক্লডিয়াস, সেই কি তার বাবার মৃত্যুর কারণ, প্ল্যান করে সেই কি মেরেছে, এবং তার মা কি এই সমস্ত ব্যাপারে সমস্ত কিছু জানে। তো এই যে চিন্তা ভাবনাটা এটাই তাকে পাগল করে দিয়েছিল। এরপরে বিয়ের দাগে রয়েছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। প্রথমে রয়েছে হু স্প্রেড দিস ফেক নিউজ, এটা হচ্ছে ভয়েস চেঞ্জ করতে দেওয়া রয়েছে। তাহলে দেখো হু দিয়ে রয়েছে, হু দিয়ে থাকলে প্রথমেই আমাদেরকে লিখে দিতে হয় বাই হুম। তো বাই হুম প্রথমে লেখা হয়ে গেল। এরপরে দেখো এই যে স্প্রেড এটা হচ্ছে ভার্ব এবং দিস ফেক নিউজ এটা হচ্ছে পুরোটা অবজেক্ট। তাহলে রয়েছে সিম্পল পাস্ট টেন্সে। এরপরে যে অবজেক্টটা সেটাকে সাবজেক্টে নিয়ে আসতে হবে। তাহলে দিস ফেক নিউজ। এরপরে যে বি ভার্বটা হবে সেটা হচ্ছে ওয়াজ হবে। তো ওয়াজটা এখানে লিখব, ওয়াজ ইন্টারোগেটিভ সেন্টেন্সে রয়েছে। তাহলে বাই হুম ওয়াজ দিস ফেক নিউজ, এরপরে ভার্বের থার্ড ফর্ম স্প্রেড, SPREAD, এবং জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে। তাহলে বাই হুম ওয়াজ দিস ফেক নিউজ স্প্রেড। এরপর রয়েছে সম্প্রীতি সেড টু সমৃদ্ধি উইল ইউ শেয়ার ইউর টিফিন উইথ মি, এটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া রয়েছে। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রয়েছে, ইয়েস নো কোশ্চেন্সে রয়েছে। তাহলে প্রথমে এই যে সম্প্রীতি যা আছে লিখে দেবো সম্প্রীতি। এরপরে সেডটা আক্সড হয়ে যাবে, আক্সড। এরপরে সমৃদ্ধি, SAMRIDDHI, সমৃদ্ধি। এরপরে ইফ আসবে লিঙ্কার হিসেবে। এরপরে উইল ইউ, ইউটা হচ্ছে এই সমৃদ্ধিকে বোঝানো হচ্ছে। তো যাই হোক এখানে সি বসবে, তো সি। এরপরে উইলটা টেন্স চেঞ্জ হয়ে উড হয়ে যাবে, উড। এরপরে শেয়ার, SHARE, শেয়ার। এরপরে ইওর টিফিন, এটা হচ্ছে হার টিফিন হবে, হার টিফিন, TIFFIN, কারণ এই যে ইওর এটা হচ্ছে সম্প্রীতি। তো যাই হোক মেয়ে, তো সেক্ষেত্রে হার হবে। এরপরে উইথ, এরপর এই যে মি এটাও হচ্ছে এই সমৃদ্ধি, তো এটাও হচ্ছে হার হবে। তাহলে অ্যান্সারটা হলো সম্প্রীতি আক্সড সমৃদ্ধি ইফ সি উড শেয়ার হার টিফিন উইথ হার। এরপর রয়েছে দি চাইল্ড ওয়াজ সো স্মল দ্যাট হি কুড নট রিচ টু দি ব্রাঞ্চ অফ দি ট্রি। সিম্পল সেন্টেন্স করতে হবে। তাহলে সো দ্যাট ইউজ করা আছে, এখানে আমরা টু ইউজ করে দিলেই হয়ে যাবে। তাহলে দি চাইল্ড, এরপরে ওয়াজ, এরপরে টু স্মল, এরপরে টু, এরপরে এই রিচ দি ব্রাঞ্চেস অফ দি ট্রি যা আছে লিখে দেবো। তাহলে অ্যান্সারটা হলো দি চাইল্ড ওয়াজ টু স্মল টু রিচ দি ব্রাঞ্চেস অফ দি ট্রি। এরপর রয়েছে হি হ্যাজ মাচ হি ওয়ান্টস মোর, কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করতে হবে। তাহলে আমরা করব দো দিয়ে করে দেব, দো, THOUGH, দো। এরপরে সাবজেক্ট হি হ্যাজ মাচ, তো এই ফার্স্ট সেন্টেন্সটা লিখে দিলাম দো এর পরে। এরপরে আবার সেকেন্ড সেন্টেন্সটা লিখে দেব হি ওয়ান্টস মোর।
তাহলে দো হি হ্যাজ মাচ, যদিও তার অনেক রয়েছে, হি ওয়ান্টস মোর, সে আরও চাই। এরপরে রয়েছে হি কনগ্র্যাচুলেটেড প্রিয়াঙ্কা ড্যাশ হার ব্রিলিয়ান্ট সাকসেস, এটা হচ্ছে প্রিপোজিশন ইউজ করতে হবে। তো এখানে কনগ্র্যাচুলেট রয়েছে, কনগ্র্যাচুলেটের পরে যে প্রিপোজিশনটা হয় সেটা হচ্ছে অন হয়, তাই জন্য এখানে অন হলো। তাহলে হি কনগ্র্যাচুলেটেড প্রিয়াঙ্কা, সে প্রিয়াঙ্কাকে কনগ্র্যাচুলেট অভিনন্দন করেছিল অন হার ব্রিলিয়ান্ট সাকসেস, তার এই ব্রিলিয়ান্ট সফলতার জন্য। এরপরে রয়েছে ফ্রেজাল ভার্ব। প্রথমে রয়েছে ইউ মাস্ট কম্পেনসেট ফর দি লস। কম্পেনসেটের জন্য যেটা হয় সেটা হচ্ছে মেক আপ, মেক আপ ও পাশে রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। তো কম্পেনসেটের জায়গায় মেক আপ লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। এরপরে রয়েছে অল দি গেস্টস হ্যাভ নট অ্যাপিয়ার্ড ইয়েট। অ্যাপিয়ারের জন্য হচ্ছে টার্ন আপ হয়, তো অ্যাপিয়ার্ড রয়েছে, হবে টার্ন আপ, TURNED, টার্ন আপ। এরপর রয়েছে দেয়ার ইজ নান টু নার্স দি ওল্ড ম্যান। নার্সের জন্য অর্থাৎ দেখাশোনা করা, সেটার জন্য হচ্ছে লুক আফটার হয়, তো এখানে লুক আফটার অ্যান্সার হয়ে যাবে, AFTER। এরপরে রয়েছে ভোকাবুলারি, এগুলোর মানে আনসিন থেকে খুঁজে বের করতে হবে। তো প্রথমে রয়েছে ডিমাইস। ডিমাইসের জন্য যেটা হয় সেটা হচ্ছে ডেথ, DEATH, ডেথ অ্যান্সারটা হবে। এরপরে দুইয়ের দাগে রয়েছে মোরালি এরং। তো এটাতে আমার একটু সন্দেহ রয়েছে, এটা মনে হচ্ছে ডেভিল হবে, DEVIL, ডেভিল হবে, অথবা হতে পারে ম্যাডনেস, হতে পারে ম্যাডনেস, এটাও হতে পারে। তো আমার তাই জন্য একটু সন্দেহ রয়েছে। তোমরা যদি পেরে থাকো বা কনফার্ম থাকো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কোনটা হবে। এরপরে দেখো রাইটিং স্কিল রয়েছে। রাইটিং স্কিলে প্রথমে ফিনাইল প্রিপারেশান রয়েছে, অর্থাৎ প্রসেস রাইটিং ফিনাইলের ওপর। তো এটা আগেই আপলোড করা হয়েছে। প্যারাগ্রাফ রাইটিং বা এসে রাইটিংয়ের যে প্লেলিস্টটি রয়েছে সেখান থেকে তোমরা পেয়ে যাবে। এবং লতা মঙ্গেশকর সম্পর্কে এখানে বায়োগ্রাফি রাইটিং লিখতে দেওয়া আছে, এটিও কিন্তু আগেই আপলোড করা হয়েছে, ওই প্যারাগ্রাফ রাইটিং বা এসে রাইটিংয়ের প্লেলিস্টে পেয়ে যাবে। ডেসক্রিপশন বক্স এবং আই বটনে তোমরা কিন্তু এখানের এই প্যারাগ্রাফ রাইটিং বা এসে রাইটিংয়ের লিঙ্কটা পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিতে পারো। তাহলে এই ভিডিওতে এই পেজটির সিন, আনসিন, গ্রামার পার্ট এবং রাইটিং স্কিলেরও সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।